হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন উইথ আকাশ। তো আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় রিসেন্টলি ডাব্লিউবিসিএস প্রিলিমস যেটা সম্পন্ন হলো সেটার যে বায়োলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে কোশ্চেন্সগুলো সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ইজ প্রাইমারিলি এ পার্টনারশিপ বিটুইন, অর্থাৎ যৌথ বন ব্যবস্থাপনা কাদের যৌথ উদ্যোগে গড়ে ওঠে? কারেক্ট আনসার অপশন বি, লোকাল কমিউনিটিজ অ্যান্ড দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট। 1971 সালে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি অরণ্যে সেই সময়কার যিনি ফরেস্ট অফিসার ছিলেন অজিত কুমার ব্যানার্জি, তাঁর নেতৃত্বে স্থানীয় মানুষদের সহযোগিতায় শাল গাছ বাঁচানোর জন্য একটা আন্দোলন শুরু হয়েছিল, যেটা পরবর্তীকালে সফলও হয় এবং সেটাই পরবর্তীতে ন্যাশনাল ফরেস্ট পলিসি অফ 1988-এ যৌথ বন ব্যবস্থাপনা বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট হিসেবে কিন্তু স্বীকৃতি পায়। নেক্সট, জিঞ্জার ইজ এ স্টেম বিকজ, আদা একটি কাণ্ড কারণ সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইট হ্যাজ নোডস অ্যান্ড ইন্টার নোডস। তো কাণ্ড হতে গেলে কাণ্ডের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে নোড বা পর্ব এবং ইন্টার নোডস বা পর্ব মধ্য থাকা দরকার বা থাকতে হবে। আদা প্রকৃতপক্ষে কি একটা ভূনিম্নস্থ পরিবর্তিত কাণ্ড বা আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেম, এটাকে রাইজোম বা গ্রন্থিকাণ্ডও বলা হয়। এই কারণে কিন্তু আদা একটি কাণ্ড, কারণ এখানে পর্ব এবং পর্বমধ্য আছে। নেক্সট, অ্যাগার অ্যাগার ইজ ডিরাইভড ফ্রম, অ্যাগার অ্যাগার কোথা থেকে পাওয়া যায়? ব্রাইফাইট থেকে, অ্যালগি বা শৈবাল থেকে, ফাঙ্গাস থেকে, না টেরিডোফাইট থেকে? কারেক্ট আনসার অপশন বি, অর্থাৎ অ্যালগি বা শৈবাল থেকে। অ্যাগার অ্যাগার মূলত এক ধরনের জেলির মতন পদার্থ, এটা মূলত রেড অ্যালগি থেকে পাওয়া যায়। জেলিডিয়াম এবং গ্র্যাসিলারিয়া জেনাসের যে অ্যালগি সেখান থেকে এটা পাওয়া যায়। মাইক্রোবায়োলজিতে কালচার মিডিয়াম তৈরিতে, জেলি আইসক্রিম তৈরিতে এটা কিন্তু ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন, on a per hectare basis which of the following forests will hold maximum amount of carbon, অর্থাৎ প্রতি হেক্টর বেসিসে কোন ধরনের অরণ্যে সবচেয়ে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড সঞ্চিত থাকে? সঠিক উত্তর হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য বা অপশন সি। তো সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য সেখানে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে কার্বন সঞ্চিত আছে। এখানে শুধু গাছেই নয়, যে এখানকার জলাবদ্ধ মাটি সেটা কিন্তু অর্গানিক যে ম্যাটেরিয়ালস বা কম্পাউন্ড রিচ, এবং আমরা জানি কিন্তু অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কিন্তু প্রধান উপাদান হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন। তাহলে কার্বন কিন্তু প্রচুর পরিমাণে এখানে জমা থাকে। তাই প্রতি হেক্টর হিসাবে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য শাল বা ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস বা টেম্পারেট এভারগ্রিন ফরেস্টের তুলনায় বেশি পরিমাণে কিন্তু কার্বন তার মধ্যে স্টোরড রাখে বা ধারণ করে। Next, how does a non-green colored leaf synthesize food? অর্থাৎ সবুজ নয় এমন পাতা, অর্থাৎ রঙিন পাতা যেগুলো, সেগুলো কিভাবে খাদ্য তৈরি করে? তো আমরা জানি সবুজ পাতার মধ্যে ক্লোরোফিল থাকে এবং সেই ক্লোরোফিল সূর্যালোকের উপস্থিতিতে এবং কার্বন ডাইঅক্সাইডের এবং জল থেকে কি করে? গ্লুকোজ বা খাদ্য তৈরি করে ফটোসিনথেসিসের মাধ্যমে। ঠিক আছে, তো এই যে বিষয়টা রয়েছে, তো এটা কিন্তু ক্লোরোফিল থাকলেই হয় আমরা জানি। তো এখানে বলছে যেগুলো অসবুজ পাতা সেগুলো তাহলে খাদ্য কিভাবে তৈরি করে? তো বলছে প্রথম অপশন, দ্য রেড অ্যান্ড পার্পল পিগমেন্টস ডিরেক্টলি অ্যাবজর্ব হিট ফ্রম সানলাইট দাস রিপ্লেসিং দ্য নিড ফর ফটোসিনথেসিস। অর্থাৎ বলা হচ্ছে যে লাল এবং বেগুনি যে রঞ্জক পদার্থ সেগুলো ডাইরেক্টলি তাপ শোষণ করে সূর্যালোক থেকে এবং সেখানে ফটোসিনথেসিসের কোনো দরকার হয় না। অপশন বিতে বলছে যে পাতার মধ্যে সবুজ ক্লোরোফিল থাকে কিন্তু এটা যে অন্যান্য রঞ্জক পদার্থ সেগুলোর নিচে ঢাকা পড়ে থাকে, তাই পাতাটাকে সবুজ লাগে না, কিন্তু ক্লোরোফিল থাকে। অর্থাৎ নর্মালি ফটোসিনথেসিসের মাধ্যমে কিন্তু এটা খাদ্য তৈরি করে। অপশন সিতে বলছে যে না, রঙিন পাতাগুলো পার্শ্ববর্তী গাছ থেকে গ্লুকোজ চুরি করে। ঠিক আছে, তো কারেক্ট আনসার হয়ে যাবে লিভ কন্টেন্স গ্রিন ক্লোরোফিল বাট ইট রিমেন্স হিডেন আন্ডার আদার পিগমেন্টস। অর্থাৎ লাল বেগুনি বা অন্যান্য পাতাতেও কিন্তু ক্লোরোফিল থাকে, তবে অ্যান্থোসায়ানিন নামক যে রঞ্জক পদার্থ সেটার কারণে পাতাটা রঙিন হচ্ছে, তার কারণে সবুজ রঙটা ঢাকা পড়ে যাচ্ছে, কিন্তু ক্লোরোফিল কিন্তু থাকছে। তাই এরা নর্মালি যেভাবে ফটোসিনথেসিস করে পাতা সেভাবেই ফটোসিনথেসিস করছে এবং খাদ্য তৈরি করছে।
নেক্সট, হোয়াই অ্যান্টিবায়োটিক্স আর নট প্রেসক্রাইব টু কিল ভাইরাল ইনফেকশন, অর্থাৎ ভাইরাস ঘটিত ইনফেকশন প্রতিরোধ করার জন্য বা সেটা থেকে যে ইনফেকশনটার ভাইরাসকে মারার জন্য আর কি প্রধানত অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা হয় না কেন? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ভাইরাস নাইদার হ্যাভ সেল ওয়ালস নর হ্যাভ দেয়ার ওন মেশিনারি বি টার্গেটেড বাই অ্যান্টিবায়োটিক্স। অর্থাৎ ভাইরাসের ক্ষেত্রে আমরা জানি ভাইরাস এক প্রকার অকোষীয় পদার্থ বা অকোষীয় একটা জীব বলতে পারি আমরা, ঠিক আছে। ভাইরাসের ক্ষেত্রে শুধুমাত্র বাইরে একটা প্রোটিন ক্যাপসিড থাকে, ভেতরে জেনেটিক মেটেরিয়াল থাকে, কোষ প্রাচীর থাকে না, রাইবোজোম থাকে না, অন্যান্য সেলুলার মেশিনারি থাকে না, এমনকি তাদের মধ্যে মেটাবলিজম দেখা যায় না। তারা একমাত্র হোস্ট সেলের মধ্যে যখন থাকে তখনই তারা কিন্তু এই হোস্ট সেলেরই আর কি ওপর ডিপেন্ড করে তারা রেপ্লিকেশন, অর্থাৎ তাদের যে জেনেটিক মেটেরিয়ালের রেপ্লিকেশন করা বা সেখান থেকে প্রোটিন ক্যাপসিডটা তৈরি করা ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের মাধ্যমে, এবং মূলত তাদের যে বংশবৃদ্ধি বা সংখ্যা বৃদ্ধি সেটা করে থাকে। অ্যান্টিবায়োটিক কি করে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোষ প্রাচীর, রাইবোজোম বা অন্যান্য সেলুলার মেশিনারিকে টার্গেট করে, তো সেগুলো তো ভাইরাসের ক্ষেত্রে থাকছে না, তা ভাইরাসের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকটা কিন্তু এফেক্টিভ হয় না। নেক্সট হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমাল ইজ ন্যাচারাল রিজার্ভার অফ নিপা ভাইরাস। নিপা ভাইরাসের ন্যাচারাল রিজার্ভারকে ব্যাট বা বাদুড়, এক্ষেত্রে ফ্লাইং ফক্স বা ফ্রুট ব্যাট মানে ফল খেকো যে বাদুড়গুলো হয় সেগুলো নিপা ভাইরাসের কিন্তু ন্যাচারাল রিজার্ভার। এদের দেহে ভাইরাসটা থাকলেও এরা সাধারণত অসুস্থ হয় না, তো এখান থেকে সরাসরি মানুষের মধ্যে ছড়াতে পারে বা শূকরের থেকেও কিন্তু ছড়াতে পারে। তো এছাড়া এটা কি হয় যে বাদুড় হয়তো কোনো ফল খেয়েছে, হ্যাঁ, সেখানে লালা বা তার ইউরিনটা মিশে গেছে, বা খেজুরের রস যেগুলো সেগুলো সেখানে হয়তো মিশে গেছে, সেটা হয়তো বাদুড় খেয়েছে বা কোনোভাবে বাদুড়ের লালা বা ইউরিন মিশেছে, তো সেগুলো যদি মানুষ খায় তখন মানুষের দেহেও কিন্তু ইনফেকশনটা ছড়িয়ে যায়। নেক্সট হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং এপ ইজ অর আর জেনেটিক্যালি ক্লোজেস্ট টু দ্য মডার্ন হিউম্যানস হোমোস্যাপিয়েন্স। জেনেটিক্যালি কোন ধরনের বানর প্রজাতি আধুনিক মানুষের সবচেয়ে নিকটস্থ বা নিকটতম? অপশন এ, সিম্পাঞ্জি এবং বোনাবো। সিম্পাঞ্জি বোনাবোর সাথে মানুষের জিনগত মিল রয়েছে প্রায় 98 to 99%, কারণ এদের মোস্ট রিসেন্ট যে কমন অ্যানসেস্টার সেটা তুলনামূলকভাবে বলতে গেলে সমসাময়িক ছিল। হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড। নিচের কোনটি অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে? আমরা জানি শিরা অক্সিজেনবিহীন রক্ত, ধমনী অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। হেপাটিক পোর্টাল ভেন এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত বা অক্সিজেনবিহীন রক্ত পরিবহন করে। পালমোনারি ভেন এবং পালমোনারি আর্টারি এই দুটো এক্সেপশন। পালমোনারি ভেন শিরা হওয়া সত্ত্বেও অক্সিজেনযুক্ত রক্ত এবং পালমোনারি আর্টারি ধমনী হওয়া সত্ত্বেও অক্সিজেনবিহীন রক্ত পরিবহন করে। রেনাল ভেন কিন্তু অক্সিজেনবিহীন রক্তই পরিবহন করে। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে পালমোনারি ভেন, অর্থাৎ অপশন বি। এটাই আমি বললাম যে শিরা অক্সিজেনবিহীন রক্ত সাধারণত পরিবহন করে, আর্টারি অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু এক্সেপশন হচ্ছে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে নিয়ে আসে পালমোনারি ভেন বা ফুসফুসীয় শিরা। গ্রোথ ইনহিবিটিং হরমোন অফ প্লান্ট, বৃদ্ধি প্রতিরোধক হরমোন গাছের কোনটি? অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিড বৃদ্ধি প্রতিরোধক হরমোন। এরা কি করে? বৃদ্ধিকে ধীর করে এবং প্রতিকূল পরিবেশে কিন্তু এটা উদ্ভিদকে টিকিয়ে রাখতে সাহায্য করে। এটা কি করে? মুকুল আর বীজের সুপ্তাবস্থা বজায় রাখতে সাহায্য করে, পাতা ঝরায়, এবং কি করে? স্টোমাটা বন্ধ করে যখন জল কম থাকে, জলের সাপ্লাই কম থাকে। ওয়াটার অ্যাভেলেবেল ফর প্লান্টস উইদিন দ্য সয়েল ইজ, গাছের জন্য অ্যাভেলেবেল যে ওয়াটারটা জলটা থাকে মাটিতে সেটা কি প্রকৃতপক্ষে? ক্যাপিলারি ওয়াটার বা কৈশিক জল। তো মাটির যে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম যে ছিদ্র থাকে, অর্থাৎ ক্যাপিলারি স্পেস থাকে মাটির কণার মাঝে, তো সেখানে যে জলটা থাকে তাকে বলে ক্যাপিলারি ওয়াটার। তো উদ্ভিদের যে মূল বা রুট হেয়ার সহজেই এই জল কিন্তু শোষণ করতে পারে, তাই উদ্ভিদের জন্য সবচেয়ে উপযোগী জল মানে সবচেয়ে সহজলভ্য যে জলটা সেটা হচ্ছে ক্যাপিলারি ওয়াটার। সাইনাপসিস কখন ঘটে? লেপ্টোটিন, ডিপ্লোটিন, জাইগোটিন, প্যাকাইটিন। সাইনাপসিস মূলত ঘটে হচ্ছে জাইগোটিন উপদশা, অর্থাৎ মিওসিস কোষ বিভাজনের মিওসিস 1-এর যে জাইগোটিন উপদশা, প্রোফেজ 1-এর যে জাইগোটিন উপদশা, মিওসিস 1-এর প্রোফেজ 1-এর
জাইগোটিন উপদশায় এটা ঘটে। মূলত কি হোমোলোগাস ক্রোমোজোমের মানে একসাথে জোড় বাঁধা, সেটাকে বলা হয় সাইনাপসিস। তো লেপ্টোটিন উপদশায় কি হয়, ক্রোমোজোম দৃশ্যমান হয় কন্ডেনসেশনের মাধ্যমে। সাইনাপসিসে তারা জোড় বাঁধে এবং তারা কি হয়, টেট্রাড গঠন করে। তারপরে ক্রসিং ওভার হয়, তাদের মধ্যে খণ্ডাংশ বিনিময় হয়। তো ক্রসিং ওভারের সময় এক্স আকৃতির একটা গঠন তৈরি হয় যেটাকে কায়াজমা বলে। এবং ডায়াকাইনেসিসের ক্ষেত্রে কি হয়, তাদের যে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়াস অবলুপ্ত হয় এবং স্পিন্ডেল ফাইবার বা স্পিন্ডেল বা বেম সেক্ষেত্রে কিন্তু গঠন শুরু হয়। India has officially set its non-zero carbon emission target for the year. Non-zero carbon emission target কত সালে টার্গেট করেছে ভারত? 2070 সাল। তো নেট জিরো কার্বন এমিশন প্রকৃতপক্ষে হচ্ছে যত পরিমাণ গ্রিন হাউস গ্যাস বা বিশেষত কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে বা নির্গত হবে ততটাই শোষণ হবে বা অপসারণ হবে পরিবেশ থেকে। এটা হচ্ছে নেট এমিশনটা, নেট জিরো। তো ভারত COP26-এ 2021 সালে ঘোষণা করেছে যে 2070 সালের মধ্যে তারা নেট জিরো কার্বন এমিশনটা অর্জন করবে। নেক্সট হচ্ছে নিউম্যাটোফোরস আর মডিফাইড রুট নেগেটিভলি জিওট্রপিক অ্যান্ড দিজ আর। নিউম্যাটোফোর প্রকৃতপক্ষে এক প্রকার পরিবর্তিত মূল, বিশেষভাবে পরিবর্তিত মূল। তো কি হয়, যে নোনা মাটি থাকে ম্যানগ্রোভ অরণ্যে, তো সেখানে তো অক্সিজেনের অভাব থাকে। তো কিছু মূল কি হয়, নেগেটিভলি জিওট্রপিক অর্থাৎ অভিকর্ষের বিপরীতে মাটির ওপরে ওঠে এবং সেগুলো কি করে, অক্সিজেনটা বাতাস থেকে শোষণ করতে কিন্তু গাছকে সহায়তা করে, অর্থাৎ অক্সিজেনের সাপ্লাইটা গাছের ক্ষেত্রে কিন্তু বজায় রাখে। এগুলো তাহলে মূলত রেসপিরেটরি রুট, অর্থাৎ শ্বাসকার্য চালাতে সাহায্য করে বা শ্বাসমূল। মোস্ট অ্যাবান্ডেন্ট এনজাইম ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, অর্থাৎ জীবজগতে সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত এনজাইমটার নাম কি? অ্যাবান্ডেন্ট এনজাইম রুবিস্কো। রুবিস্কো অর্থাৎ রাইবিউলোজ 1,5-বিস ফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ, সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এনজাইমটা। এটা কেলভিন সাইকেলে, সালোক সংশ্লেষের সময় কেলভিন সাইকেলে কি হয়, বায়ুমণ্ডলের যে কার্বন ডাইঅক্সাইড সেটা ফিক্সেশনে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। যেহেতু পৃথিবীতে কি হয়, অসংখ্য সবুজ উদ্ভিদ রয়েছে, তাই তাদের ক্ষেত্রে সালোক সংশ্লেষ হয়। তাই রুবিস্কোই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে উপস্থিত একটা এনজাইম। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।